ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে বিজয়ী এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠান কোনোভাবেই 17 তারিখের পর হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আমরা খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ এর পরে যাবে না। চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বার্তায় প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের আমিরের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় এবং ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। বলেন, নির্বাচনী প্রচার পর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত জামায়াতের আমিরের রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, মাত্র এক বছর আগে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার মধ্যে 6টিতে বিজয় অর্জন করা এবং আরও কয়েকটি আসনে তীব্র এবং সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এক অসাধারণ অর্জন। এই সাফল্য কেবল নির্বাচনী পরিসংখ্যান নয়, এটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন এবং গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ বলে জানান প্রধান উপদেষ্টা। সারাদিন ভোট সুষ্ঠু করে ভোট গণনায় রাতে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা 13 আসনের 11 দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। সকালে নির্বাচন কমিশনে গিয়ে কর্মকর্তাদের সাথে দেখা করে তিনি অভিযোগ করেন। মামুনুল হক বলেন, ঢাকা 13 আসনে মোট ফলাফলের ব্যবধান ছিল 2300 ভোট, অথচ ভোটের ব্যালটে প্রতীকগুলো পাশাপাশি হয় 4000-এরও বেশি ভোট বাতিল হয়। অভিযোগ খতিয়ে দেখলে অন্তত 5000 ভোটে জয়ী হবার আশা প্রকাশ করেন তিনি। অনেক কেন্দ্রে রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি, হলেও পরে আবার কাটছাঁট করা হয়েছে বলেও অভিযোগ করেন 11 দলীয় জোট প্রার্থী। আমাদের কেন্দ্রে প্রায় 4381টা ভোট বাতিল হয়েছে। আর আমাদের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বশেষ নির্বাচন কমিশনের তাদের প্রকাশিত ফলাফল অনুযায়ী ভোটের ব্যবধান হলো 2320। এই বাতিলকৃত ভোটের 80 থেকে 90% ভোট এটা আমার ভোট, যেটাকে বাতিল করা হয়েছে। তো কাজেই আমরা এটাকে আবার পুনর্গণনার এই জন্য আবেদন জানাচ্ছি, যাতে যেই ভোটটাই কালেক্ট হয়েছে, যেই ভোটটা তারা গণনা করেছেন, সেখানে যে বাতিল বলে গণ্য করা হয়েছে, একই সেম এই ধরনের যেই সব জায়গায় ব্যালট আছে, সব জায়গায় তো একই ধরনের আচরণ করা হয়নি। কয়েকটি কেন্দ্রকে টার্গেট করে ফল গণনায় কারচুপির অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। রাজধানীর রূপনগরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জামায়াতের প্রার্থীকে জেতাতে সরকারি মদদে ভোট কর্মকর্তারা ফলাফলে কারসাজি করেছে। এ সময় ঢাকার 16 আসনের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ধানের শেষে ভোট দিয়েছে বলেও দাবি করেন তিনি। একটি দল জামায়াতের পক্ষ নিয়েছে, কয়েকটা কেন্দ্র থেকে ধানের শেষের এজেন্ট বের করে দেওয়ারও অভিযোগও করেন আমিনুল হক। একই সঙ্গে ভোটের দিন প্রিজাইডিং অফিসারও সিল মারার অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে সরকার একটি দলকে ঢাকা শহরের আসনগুলোতে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই প্রার্থী। 17 বছর একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি, সেটা ইন্টেনশনালি আমাকে টার্গেট করে যেভাবে তারা মেকানিজম করে তারা আমাকে হারিয়েছে, আমি এইটার জন্য ইতিমধ্যে গতকালকে আমরা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার বরাবর আমরা চিঠি দিয়েছি যে ভোট পুনর্গণনা করা হোক, পাশাপাশি পুনর্গণনা না হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে এবং আমি পুনর্নির্বাচন চাই।
রাজনৈতিক মতপার্থক্য যেন ব্যক্তিগত সম্পর্ককে প্রভাবিত না করে এমন উদাহরণ সৃষ্টি করতে চান বলে মন্তব্য করেছেন ঢাকা ১৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আরমান হোসেন। ব্যারিস্টার আরমানের প্রতিদ্বন্দ্বী ঢাকা ১৪ আসনে বিএনপি প্রার্থী এবং মায়ের ডাক সংগঠনের নেত্রী সানজিদা ইসলাম তুলির বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এমন কথা বলেন তিনি। বলেন, গুমের সাথে জড়িতদের বিচার এবং ভুক্তভোগী পরিবারের পুনর্বাসন করাই তার প্রধান লক্ষ্য। এই ধরনের অপরাধ যেন বাংলার মাটিতে আর না হয় সেজন্য কাজ করে যাবারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাজনৈতিক মতপার্থক্য যেন মূল লক্ষ্য থেকে নিজেদের বিচ্যুত না করে সেই আশা প্রকাশ করেন তিনি। এ সময় সানজিদা ইসলাম তুলির মায়ের সঙ্গে দেখা করে দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় করেন ব্যারিস্টার আরমান। ৫২ বছর পর আমরা যে নতুন সরকার এসছে ফ্যাসিবাদের পর, আমরা যেন এতটুকু উদাহরণ সৃষ্টি করতে পারি যে রাজনৈতিক মতপার্থক্য ব্যক্তিগত সম্পর্কে প্রভাবিত করবে না। আমার সুমন ভাইয়ের পরিবারের সাথে সম্পর্ক রাজনৈতিক অনেক ঊর্ধ্বে, এবং আমাদের যে মূল প্রতিজ্ঞার জায়গা সেটা হচ্ছে গুমের বিষয়ের সাথে জড়িত তাদের বিচার, গুমের ভুক্তভোগী পরিবারদের পুনর্বাসন, এবং এই ধরনের অপরাধ বাংলার মাটির যেন দ্বিতীয়বার কোনোদিন না হয় সেই জন্য আমরা একসঙ্গে কাজ করে যাবো ইনশাআল্লাহ। বিশ্ববাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। ৯ ফেব্রুয়ারি ভরিতে ২,২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সমন্বিত ওই দামে আজ থেকে স্বর্ণ বিক্রি হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৬১,০৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৪৯,১৪৩ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,১৩,৫৭৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৭৪,৭৮৫ টাকা। মুন্সিগঞ্জের চরাঞ্চলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম নায়েবের মৃত্যু পূর্ব বিরোধ ও পারিবারিক বিরোধের জেরে হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। দুপুরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবের। তিনি জানান, নিহত জসিম নায়েবের সাথে প্রতিপক্ষ ডক্টর নাসির গ্রুপের পূর্ব বিরোধ ছিল। নির্বাচনের পর জসিমের বাড়িতে নাসির ও তার লোকজন যায়। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে জসিমের বাড়িতে নাসির পক্ষ অতর্কিত হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে জসিমের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে। তাদের পূর্ব শত্রুতা ছিল। ইলেকশন পরবর্তী সময়ে আবার তারা এটাকে কেন্দ্র করে একটা মারামারিতে লিপ্ত হয়। এটার সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে ইনিশিয়ালি আমরা ধরতে পারিনি, বাট আমাদের সেটা চলমান রয়েছে, তাদেরকে ধরার কার্যক্রম। রংপুর ৪ আসনের ভোট পুনঃগণনার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির প্রার্থী এমদাদুল হকের নেতৃত্বে তার কর্মী সমর্থকরা। দুপুর ১২টার দিকে নেতাকর্মীদের নিয়ে এমদাদুল হক কাউনিয়া বাসস্ট্যান্ডের সামনে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান লালমনিরহাট ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু। এ সময় তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এমদাদ। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় তারা। এদিকে কুষ্টিয়া ৪ আসনের ভোট পুনঃগণনার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কারচুপির মাধ্যমে জামাত প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো উপায়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, মেনে নেওয়া হবে না দুর্বলের উপর সবলের আক্রমণ। নির্বাচনী লড়াইয়ের বিরোধিতা ভুলে দেশ গঠনে দলের সহযোগিতা চেয়েছেন তিনি। বলেছেন, জনগণের আস্থা এবং ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি। নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারের কথাও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২/৩ বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, এ বিজয় গণতান্ত্রিকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠুভাবে ভোট আয়োজন করায় অন্তর্বর্তী সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। একই সাথে ধন্যবাদ জানান নির্বাচনে অংশ নেওয়া দলগুলোকেও। ১.৫ দশকের অপশাসন পেছনে ফেলে এবার দেশ পুনর্গঠনের পালা উল্লেখ করে তিনি বলেন, এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা
কামনা করছি। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। যাদের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ, তাদেরও স্মরণ করেন তিনি। বলেন, বিএনপির প্রতিশ্রুতির সব বাস্তবায়ন করা হবে। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে কোনো অপশক্তি যেন সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, দুর্নীতি আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই তার সরকারের অগ্রাধিকার হবে। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। ভূমিধস বিজয়ের পেছনে কোনো ইঞ্জিনিয়ারিং ছিল কিনা এমন প্রশ্নের উত্তর দেন তিনি। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। সার্ককে পুনরুজ্জীবিত করা হবে, আর দেশ ও জনগণের স্বার্থ রক্ষাই তার সরকারের পররাষ্ট্রনীতি হবে বলে পরিষ্কার করে জানিয়ে দেন তারেক রহমান। By protecting the interests of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. তারেক রহমান জানান, ট্রাইব্যুনালে চলমান মামলা ও আওয়ামী লীগের বিষয়ে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। That depends on the legal process, of course, by ensuring rule of law. ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। আগামী 17 ফেব্রুয়ারির মধ্যেই প্রথমে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। এরপর নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা ঠিক করে দেবেন রাষ্ট্রপতি। হাসান জাভেদের রিপোর্ট। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি। 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও 297টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফল প্রকাশ পায়নি আদালতের নির্দেশে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে নতুন তফসিলে ভোট হবে। 297টি আসনের মধ্যে বিএনপি জোট 212টি, জামায়াত জোট 77টি এবং অন্যান্যরা পেয়েছে 8টি আসন। ইতিমধ্যেই শপথ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। জুলাই অভ্যুত্থানের পর থেকে পলাতক সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আর ডেপুটি স্পিকার কারাগারে আছেন। তাই সংসদ সদস্য পদে বিজয়ীদের শপথ পড়ানো নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে সংবিধানের 148 অনুচ্ছেদে এই পরিস্থিতির দুটি সমাধান রয়েছে। রাষ্ট্রপতি শপথ পাঠের জন্য কাউকে মনোনীত করতে পারেন। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ পাঠ না করালে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্য পদে বিজয়ী এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠান 17 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে যাচ্ছেন, সেই আভাসই পাওয়া যাচ্ছে। আমরা খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। নতুন সরকারের মন্ত্রী পরিষদে কারা যাচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে মন্ত্রী পরিষদের কলেবর যেন বড় না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ সুজন সম্পাদকের। আমাদের বড় মন্ত্রিসভা করার ঐতিহ্য আছে।
আমার মনে হয় এর থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমরা যে ছোট মন্ত্রিসভা করে যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা মন্ত্রিসভা করা উচিত, এবং এমন ব্যক্তিদেরকে যাদের পরিচ্ছন্ন ইমেজ আছে, যাদের ব্যাপারে কোনো রকম অভিযোগ নেই, যাদের দুর্নাম দেয়, সুনাম সম্পন্ন ব্যক্তিরা। দুর্নীতি দমনকে অগ্রাধিকারের পাশাপাশি কর্মমুখী ও গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ বদিউল আলম মজুমদারের। কতগুলো বিষয় জরুরি ভিত্তিতে ওনার নজর দেওয়া দরকার। একটা অবশ্যই আমাদের দুর্নীতি, আমাদের সর্বব্যাপী সর্বগ্রাসী, এটার অবসান হওয়া দরকার। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং আমাদের তরুণদের মেধা সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে, এবং আমাদেরকে এই রাজনীতি অপরাজনীতি থেকে তাদেরকে দূরে রাখতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর সরকারকে কাজ করার পরামর্শ সুজন সম্পাদকের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। 18 তারিখে নতুন সরকার শপথ নিতে পারে বলে আশা প্রকাশ করে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেছেন, তারা বঙ্গভবনে শপথ আয়োজনের জন্য কাজ করছেন। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন আশা প্রকাশ করেন তিনি। সংসদ সদস্যগণের শপথ গ্রহণ এইটা হয়ে গেলে তারপরে তাদের নেতা নির্বাচন হয়। নেতা নির্বাচন করলে তখন যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্য নেতা, যিনি রাষ্ট্রপতির কাছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন উনি হয়েছেন, সেটা পত্র আকারে পাঠান। সেই প্রস্তুতি আমাদের আছে। যখন এটা হয়ে যাবে তখন মহামান্য রাষ্ট্রপতির কাছে এই পত্র প্রেরণ হবে। কালকে হলেও কালকে কাজ করতে হবে, 2 দিন পরে হলে 2 দিন পরের জন্য আমাদের কাজ করতে, আমাদের জানার পরে সেটা বলতে পারে, তার আগে কোনো আমাদের সেটা অনুমান করছে যে এটা শেষ হবে। সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় তিনি তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণমুখী চেতনা দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে তারেক রহমানের মূল্যবান সহযোগিতা এবং গঠনমূলক ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের আসনসহ মোট 30টি আসনে ভোট কারচুপির অভিযোগ করে ভোট পুনর্গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জামায়াতে ইসলামী। সন্ধ্যায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন আশা করলেও ভোট কারচুপির মাধ্যমে অপরপক্ষকে জিতিয়ে দেওয়া হয়েছে। ভোট পুনর্গণনার আবেদনে ইসি পদক্ষেপ না নিলে আইনি লড়াইয়ে যাওয়ার কথা জানান তিনি। এ সময় নির্বাচনের পরে বিএনপি নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে জামায়াতের কর্মী সমর্থকদের উপর হামলা এবং বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও অভিযোগ করেন এহসানুল মাহবুব জুবায়ের। বলেন, ফ্যাসিবাদী আমলে যা ঘটেছিল একটি দল এখন সেটিরই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আমাদের উপর বা আমাদের সমর্থকদের উপর, আমাদের এজেন্টদের উপর, ক্ষেত্রবিশেষে মহিলাদের উপর হামলা করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা প্রায় 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে। 30টি আসনে আমরা নতুন ভোট গণনার জন্য আবেদন করেছি এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের আছে। আমরা সেই সমস্ত আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্যই জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আলী রিয়াজ বলেছেন, ঐক্যবদ্ধভাবে এই জনরায় বাস্তবায়ন করতে হবে। সংসদ নির্বাচনের ভোট এবং গণভোটের পার্থক্যকে অস্বাভাবিক নয় উল্লেখ করে আলী রিয়াজ বলেছেন, 2-1% কম বেশি কোনো সমস্যা নয়। বিএনপির ইশতেহারে উচ্চকক্ষ গঠন সংখ্যানুপাতিক হবে বলে বলা আছে জানিয়ে আলী রিয়াজ জানান, এই বিষয়ে নিশ্চয়ই আলাপ আলোচনার ভিত্তিতে এবং জুলাই সনদ বিবেচনায় নিয়ে তারা সিদ্ধান্ত নেবে।
বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদে জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করে বাংলাদেশের জনগণ এবং সরকারকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন। শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই নির্বাচন জুলাই অভ্যুত্থান না হলে সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষক দলের প্রধান ইভরাজ আইজাবস। অন্যদিকে কমনওয়েলথ জানায় গণভোটের ফলাফল জুলাই সনদ বাস্তবায়নে বাধ্যবাধকতা এনে দিয়েছে, তাই নির্বাচিত সরকারকে তা পূরণে আহ্বান এই সংস্থাটির। রিপোর্ট আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর নির্বাচনকে ঘিরে প্রাথমিক পর্যবেক্ষণের তথ্য তুলে ধরে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। দেশের ৬৪ জেলার ৮০৫টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করে সংস্থাটি। পর্যবেক্ষক দলের প্রধান ইভরাজ আইজাবস বলেন, নির্বাচন অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং ভবিষ্যতের জন্য দৃষ্টান্তমূলক হয়েছে। ভোটের হারও সন্তোষজনক ছিল জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠা করেছে। কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে, তবে তার সংখ্যা বেশ নগণ্য। পুরো নির্বাচনের পরিবেশের তুলনায় সেসব ঘটনার তেমন কোনো প্রভাব নেই। এই নির্বাচনে নির্বাচন কমিশন স্বাধীন এবং স্বচ্ছতা ধরে রেখে কাজ করেছে। নির্বাচন খুবই প্রতিযোগিতামূলক হয়েছে। বাংলাদেশের মানুষ এই নির্বাচন নিয়ে গর্ব করতে পারে। নির্বাচন পরবর্তী সময়ে কোনো দলের সমর্থকরা যাতে আক্রমণের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান পর্যবেক্ষক দলের প্রধান। ইতিহাসে দেখা গেছে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় রাজনৈতিক দলগুলোর সমর্থকরা। তবে এবারের নির্বাচনের ফলাফল উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে মেনে নেয়। আমরা আশাবাদী সেরকম কিছু হয়তো হবে না। অন্যদিকে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল জানায়, নারী ভোটারদের অংশগ্রহণ সন্তোষজনক হলেও নারী প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ ছিল খুবই কম। প্রায় সব কেন্দ্রেই নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ ছিল জানিয়ে সংস্থাটি গণভোটের ফলাফল বাস্তবায়নে নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানায়। বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চার নতুন এক অধ্যায়ে পদার্পণ করেছে। আশা করি নির্বাচিত সরকার জুলাই সনদ ও তারুণ্যের আকাঙ্ক্ষা পূর্ণ করবে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের কথা জানায় সংস্থা দুটি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন পরবর্তী সহিংস রাজনৈতিক সংস্কৃতি বন্ধ না হলে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। সন্ধ্যায় ডাকসু ভবনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৪ ঘন্টায় দেশে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা সামরিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। তিনি বলেন, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা, কিন্তু বাস্তবে এখনও পুরনো মারামারি হানাহানির রাজনীতি অব্যাহত রয়েছে। জনগণ পরিবর্তন চেয়েছিল, সহিংসতার পুনরাবৃত্তি নয়। উল্লেখ করে তিনি সরকার এবং বিরোধী দল সহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে বসে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন এবং প্রয়োজনে আইনের আওতায় আনার আহ্বান জানান। নির্বাচন পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে ৩টা লাশ পড়েছে, খুবই অপ্রত্যাশিত, এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র, যে মাফিয়াতন্ত্র শুরু হয়েছে, যে সন্ত্রাস তৈরি হয়েছে, এখনই বন্ধ করতে হবে। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আবার রাজপথে নামবো।